ওয়েলকাম টু ডিলাইট এমসিকিউ। ডিলাইট এমসিকিউর পক্ষ থেকে বিসিএস প্রিপারেশন এক্সামের বাংলা প্রজেক্ট 4 এর সলিউশন দেওয়ার জন্য আমরা আসছি। তো এটা সলিউশনের প্রথমে কয়েকটা কথা বলে নিতে চাই আপনাদের উদ্দেশ্যে। সেটা হচ্ছে যে আপনারা আজকে পরীক্ষা দিয়েছেন মাত্র 16 জনের মতো। তো এত আয়োজন করে কষ্ট করে পরীক্ষা নিচ্ছি, মাত্র 16 জন যদি আমার দ্বারা উপকৃত হয়, এরকম সর্বোচ্চ পরীক্ষা দিচ্ছেন 25 জনের মতো। এত কম পরীক্ষা দিলে আসলে এত কষ্ট করে আসলে এগুলো করার কোনো মানেই হয় না। গ্রুপে অনেক মেম্বার আছেন, চাই সবাই প্রায় পরীক্ষায় অংশগ্রহণ করবেন এবং আপনাদের বন্ধুদেরকে ইনভাইট করবেন যাতে তারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে। ফ্রেন্ড সার্কেলের অনেকে আছে গ্রুপ থেকে, বিসিএস অ্যান্ড ব্যাংক ডিলাইট গ্রুপ থেকে আপনাদের সকল ফ্রেন্ডকেই আপনারা ইনভাইট দিবেন গ্রুপে জয়েন করে, যেন তারা নিয়মিত পরীক্ষাগুলো দিতে পারে। ওকে, আমরা শুরু করে দেই, একদম শেষে থেকে শুরু করব না, প্রথম থেকে শুরু করি। স্ক্রিনে আমরা প্রথমে তিনটার অ্যান্সার দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে 1 নম্বর, বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দে রচিত প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? এই টপিকটা মাইকেল মধুসূদন দত্ত থেকেই করা হয়েছে। অ্যান্সার এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে কি তিলোত্তমা সম্ভব। চারটার মধ্যে পদ্মাবতী, চতুর্দশপদী কবিতাবলী, মেঘনাদবধ কাব্য এবং তিলোত্তমা সম্ভব। এই তিলোত্তমা সম্ভব কাব্যটাই বাংলা ভাষায় অমিত্রাক্ষর ছন্দে রচিত প্রথম কাব্যগ্রন্থ। এটা সম্পর্কে আরেকটা জানতে হয় কিছু, সেটা হচ্ছে এই গ্রন্থটা তিনি যতীন্দ্রমোহন বাগচিকে উৎসর্গ করেছেন। সরি, উৎসর্গ করেছেন। আর অন্যান্য কবিতাগুলো যেটা বলা আছে, যেমন পদ্মাবতীর কথা বলা আছে এখানে। পদ্মাবতী এটা গ্রিক পুরাণ অবলম্বনে এটা রচিত। এটা বাংলা সাহিত্যের প্রথম সার্থক কমেডি। প্রত্যেকটা অপশন থেকে এক একটা সুন্দর একটা এমসিকিউ, গুরুত্বপূর্ণ এমসিকিউ হয়ে যাচ্ছে এখান থেকে। দেন চতুর্দশপদী কবিতাবলী, এটা তো তার সনের সংকলন, এটা আমরা সবাই জানি। দেন মেঘনাদবধ কাব্য। মেঘনাদবধ কাব্য সম্পর্কে আসলে বলার কিছু নাই, এটা ডিটেলসটা আপনাদের খুব সুন্দর করে পড়ে ফেলতে হবে। এর মধ্যে ডিটেলসে যা যা আছে মেঘনাদবধ কাব্য সম্পর্কে, এখানে আর এক্সট্রা করে আমি কিছু বললাম না। এটা প্রায় পরীক্ষাতেই আসে। এটা হচ্ছে তার সর্বশেষ, সর্বশ্রেষ্ঠ মহাকাব্য, বাংলা সাহিত্যের প্রথম, কিন্তু তার সর্বশ্রেষ্ঠ মহাকাব্য হচ্ছে এটা। মধুসূদনের আবার দ্বিতীয় কাব্যগ্রন্থ এটা, এটা মনে রাখতে হবে। দ্বিতীয় প্রশ্ন যেটা, বাংলা সাহিত্যের প্রথম প্রহসন কোনটি? এখানে চারটা অপশনের মধ্যে বুড়ো শালিকের ঘাড়েরও একেই বলে কি সভ্যতা, বিয়ে পাগলা বুড়ো, আর জামাই বাড়িক। এর মধ্যে বুড়ো শালিকের ঘাড়েরও যেটা, এটাই বাংলা সাহিত্যের প্রথম সনেট সংকলন। এর প্রথম দিকে যেটা নাম ছিল, প্রথম দিকের নাম ছিল ভগ্ন শিব মন্দির নাম ছিল প্রথম দিকের নামটা। আর একেই বলে কি সভ্যতা, এটা বেঙ্গলদের যে চরিত্র নিয়ে, তখনকার ইয়ং বেঙ্গলদের চরিত্র নিয়ে মূলত এটা লেখা। আচ্ছা, 3 নম্বর প্রশ্নে আমরা যাব, সেটা হচ্ছে বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাস কোনটি? বঙ্কিমচন্দ্র যখন উপন্যাস রচনা করেন, প্রথম উপন্যাসটাই তিনি রচনা করেন ইংলিশ একটা উপন্যাস, এটার নাম রাজমোহনস ওয়াইফ। ইংরেজি ভাষায় উনি লিখছিলেন এটা। এটা 1864 সালে এই উপন্যাসটা প্রকাশ হয় প্রথমবার। এর বাইরে যেটা দুর্গেশ নন্দিনী আছে, দুর্গেশ নন্দিনীর কথা বলাই আছে, এটা বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস, এটা সবাই জানেন। এটা মনে রাখতে হবে ভালো করে, এটা প্রায় পরীক্ষাতেই আসে। আর দুইটা অপশন ছিল, বিষবৃক্ষ আছে এখানে, কপালকুণ্ডলা আছে। বিষবৃক্ষ এবং কপালকুণ্ডলা, বিষবৃক্ষ তো সামাজিক উপন্যাস, এটা সবাই জানেন। আর কপালকুণ্ডলার যেটা, এটা বঙ্কিমের শ্রেষ্ঠ উপন্যাস অনেকেই বলে থাকেন। কিন্তু এবং সিরিয়ালের দিক দিয়ে হিসাব করলে এই কপালকুণ্ডলা বঙ্কিমচন্দ্রের দ্বিতীয় উপন্যাস হয়। প্রথমটা রাজমোহনস ওয়াইফ, সেকেন্ড এই কপালকুণ্ডলা। ওকে, 4 নম্বর প্রশ্নে আমরা যাব। রোহিণী, ভ্রমর এবং গোবিন্দলালের ত্রিভুজ প্রেমের কাহিনী বর্ণিত হয়েছে কোথায়? এটা কৃষ্ণকান্তের উইলে। অনেকেই মুভিটা দেখে থাকবেন। যদি এই মুভিটা দেখে থাকেন, খুব সুন্দর করে অ্যান্সার দিতে পেরেছেন আশা করি। কিছু কিছু মুভি দেখতে হবে, সেটা কৃষ্ণকান্তের উইল তার মধ্যে একটা। তো কৃষ্ণকান্তের উইলের মধ্যে
এই ত্রিভুজ প্রেমের কাহিনী বলা আছে এখানে, রোহিণী, ভ্রমর এবং গোবিন্দলালের ত্রিভুজ প্রেমের কাহিনী এটা রয়েছে, এবং বঙ্কিমচন্দ্র তখনকার সমসাময়িক বিষয়গুলো নিয়ে খুব ভালোভাবে তুলে ধরেছেন। বিধবা বিবাহর যে কুফলটা, উনি বিধবা বিবাহের বিরুদ্ধে ছিলেন আর কি। মানে বিধবা বিবাহের বিরুদ্ধে ছিলেন, কিন্তু বিধবা বিবাহ বিরুদ্ধে থাকা অবস্থায় যে বিধবাদের দ্বারা সমাজে কি পরিমাণ মানে অনাচার হতো, এই বিষয়টা আসলে কৃষ্ণকান্তের উইলের মধ্যে তুলে ধরা হয়েছে। এই জিনিসটা সম্পর্কে পুরোটাই ভালো করে পড়ে ফেলবেন, মুভিটা দেখবেন, কারণ বিসিএস এর রিটেন পরীক্ষাতেও এখান থেকে খুব বেশি প্রশ্ন আসে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে আসলে এটা প্রায়ই টাচ করা হয় এই সম্পর্কে। দেন রবীন্দ্রনাথ ঠাকুর সুভাষচন্দ্র বসুকে উৎসর্গ করেন কোন গ্রন্থটি? তাসের দেশ। আমরা মনে রাখবো পাশের দেশ, আমরা পাশের দেশের মানুষ ছিলেন হচ্ছে সুভাষচন্দ্র বসু, তো এখান থেকে মনে রাখা যায় তাসের দেশ। তো এটা ভালোভাবে আমরা এইভাবে মনে রাখতে পারি। আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কেও একটা জিনিস মানে রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেছিলেন, আর সেটার নাম কি? সেটার নাম কালের যাত্রা। এটা তিনি উৎসর্গ করেছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে। তো এই কোনটা কাকে উৎসর্গ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, এটা খুব ভালো করে পড়বেন, তার মধ্যে এই দুইটাই ম্যাক্সিমাম সময় আসে, খেয়াল রাখতে হবে এটা। দেন আমরা যাব হচ্ছে, আমরা আরম্ভ করি শেষ করি না, আড়ম্বর করি কাজ করি না, যাহা অনুশীলন করি তাহা বিশ্বাস করি না। এই উক্তিটাও দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর। ওকে, এই নিয়ে আর ব্যাখ্যা করার আসলে কিছু নাই, এই জিনিসটা আমাদের সাথে হুবহু মিলে যায়। আমরা যারা বিসিএস এর প্রিপারেশন নিচ্ছি বা অন্য চাকরির প্রিপারেশন নিচ্ছি, যেটাই নেই না কেন, আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হয়, ফ্লাকচুয়েট করবে এই বিষয়গুলো, তারপরে লেগে থাকতে হবে। পরের প্রশ্নে আমরা যাব। পরের প্রশ্নে 7 নম্বর হচ্ছে, গোড়া উপন্যাসের লেখককে? অবভিয়াসলি রবীন্দ্রনাথ ঠাকুর। গোড়া উপন্যাসের লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। গোড়া উপন্যাসটার বিষয়টা নিয়ে হয়তো আপনারা অনেক মুভি দেখবেন, এই মুভিটাও আছে, গোড়া উপন্যাস নিয়ে মুভি আছে, নাটক আছে। এই মুভিটা যদি দেখে থাকেন, ব্রাহ্মণকে নিয়ে মেইনলি আসলে লেখা এটা। প্রথম দিকে তিনি হচ্ছে একদম গোড়া ব্রাহ্মণ ছিলেন, নারীদের সাথে মিশতে চাইতেন না, তার ধর্মের বিরুদ্ধে কোনো কিছু গেলে তিনি সেটা সহ্য করতেন না। পরের দিকে এক নারীর সংস্পর্শে এসে তিনি নিজের মধ্যে যে গোঁড়ামি ভাব, এটা অবশ্য পরিত্যাগ করে আর কি। তো এই মুভিটা দেখে নেবেন। নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী? এখানে থাকা সবগুলোই আসলে রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী। এখানে অ্যান্সারটা ভুল আসছে, সেটা ছেলেবেলা, জীবন স্মৃতি এবং আত্মপরিচয়। এই তিনটাই হচ্ছে তার আত্মজীবনী। এখানে অ্যান্সারটা ভুল আসছে, ভুল করে ক্লিক হয়েছে আত্মপরিচয়ে, কিন্তু অ্যান্সারটা হবে সবগুলোই। সবগুলোই তার হচ্ছে আত্মজীবনী বা স্মৃতি কথাও বলা যায়। ছেলেবেলা, জীবন স্মৃতি এবং আত্মপরিচয়। তার মধ্যে এই জীবন স্মৃতিটা 40তম বিসিএস, মানে গত বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষাতেই আসছে। দেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন গ্রন্থের প্রথম জ্যোতিচিহ্ন ব্যবহার করেছিলেন? এটা বেতাল পঞ্চবিংশতি এটা হবে। এটা তার এটা প্রথম মুদ্রিত গ্রন্থ বটে, এটাই প্রথম প্রকাশ পায়। ইনি হচ্ছে হিন্দি লাল্লুজির বৈতাল 25 অনুবাদ করে এটা রচনা করেছেন, আর এটাতেই তিনি জ্যোতিচিহ্নের সফল প্রয়োগ করেছেন প্রথমবার। দেন প্রভাবতী সম্ভাষণ অপশনে রয়েছে সীতার বনবাস, বর্ণপরিচয়। প্রভাবতী সম্ভাষণ সম্পর্কে একটু বলতে হয়, এর কারণ হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম মৌলিক গ্রন্থ এটা। আর প্রভাবতী নামে একটা ছোট্ট মেয়ে ছিল, এটা হচ্ছে যারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বন্ধুর মেয়ে ছিল, অনেকটা তার খেলার সাথীর মতো ছিল, অনেক বেশি আড্ডা দিতেন। তো প্রভাবতী একদম ছোটবেলাতেই মারা যায় আর কি। তারপরে তার উপর ভিত্তি করে এই শোক গাথাটা লেখেন। এই জন্য বাংলা গদ্য সাহিত্যের প্রথম শোক গাথাও কিন্তু এই হচ্ছে প্রভাবতী সম্ভাষণ, এটা খেয়াল রাখতে হবে। দেন আমরা 10 নম্বর প্রশ্নে যাব। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শেক্সপিয়রের কমেডি অফ এরর্স অবলম্বনে রচনা করেন ভ্রান্তিবিলাস। এখানে আমরা অপশন দেখেই বুঝতে পারবো, কমেডি অফ এরর্স রয়েছে, এরর্স মানে ভুল, মানে ভ্রান্তি, তো এখান থেকে সরাসরি আসবে। আর তার অনূদিত যে গ্রন্থগুলো সবগুলো আমাদের ভালো করে পড়তে হবে। ভ্রান্তিবিলাস একটা, শকুন্তলাটা লিখেছেন হচ্ছে অভিজ্ঞান শকুন্তলম কালিদাসের, এটা অবলম্বনে লিখেছেন। সীতার বনবাস এটা রামায়ণ অবলম্বনে লিখেছেন। বাঙালির ইতিহাস রয়েছে, এটা মার্শম্যানের হিস্ট্রি অফ বেঙ্গলি গ্রন্থের অনুবাদ। তো এই সবগুলোই আমরা পড়বো। আপনারা এক কাজ করবেন, ভিডিওটা মোটামুটি কয়েকবার দেখার চেষ্টা করবেন, তাহলে ব্যাখ্যাগুলো শুনলেই এটা মুখস্থ হয়ে যাবে।
দীনবন্ধু মিত্র কোন নাটকটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে উৎসর্গ করেছিলেন? নবীন তপস্বিনী। নবীন তপস্বিনীটা এটা হচ্ছে দীনবন্ধু মিত্র বঙ্কিমকে মানে উৎসর্গ করেছেন। আজকে যে টপিকগুলোর মধ্যে রয়েছে এই টপিকের মধ্যে দীনবন্ধু মিত্র ছিল এবং হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ও ছিল। ওটা খেয়াল রাখতে হবে। নবীন তপস্বিনী তার যদি সিরিয়াল ধরি নাটকের মধ্যে 2 নম্বর নাটক হয় এটা। প্রথম নাটক তো নীলদর্পণ 1860 সালে, এটা ভালো করে পড়বেন। আর তার সর্বশেষ নাটক কোনটা ছিল? কমলে কামিনী হচ্ছে তার সর্বশেষ নাটক, এটা মনে রাখতে হবে। 3টা তথ্যই খুব গুরুত্বপূর্ণ। ওকে, 12 নম্বর প্রশ্ন, ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে সুরাপান ও বেশ্যাবৃত্তি যুবকদের জীবনের বিপর্যয় নিয়ে দীনবন্ধু মিত্র কোনটি রচনা করেছেন? সধবার একাদশী আমরা এখানে অপশনে দেখতে পাচ্ছি। মূলত হচ্ছে ইংরেজি শিক্ষিত নব্য যুবকদের মদ্যপান এবং বারবনিতা, এই কথাটাও অনেক জায়গায় আপনারা পাবেন। এটাও যদি কখনো আসে তো অপশনে সধবার একাদশী থাকলে এটাই রাইট অ্যান্সার হবে, এটা খেয়াল রাখতে হবে। ওকে, দেন আমরা পরের প্রশ্নে যাই। কায়িকবাদের প্রকৃত নাম কি? এখানে আসলে অপশনগুলো এইভাবে টুইস্ট করে দেওয়া হয়েছে যাতে একটু হলেও কনফিউশন লাগে। তো প্রকৃত নামটা হচ্ছে কাজী মাল কুরেশি। মোটামুটি কায়িকবাদ কাজী মাল কুরেশি, এটা হচ্ছে বাঙালি যে মুসলমান কবি রয়েছে, যতগুলো মুসলমান কবি ছিল তার মধ্যে ইনিই প্রথম মহাকাব্য রচনা করেছেন। আর আধুনিক বাংলা সাহিত্যে প্রথম মুসলিম কবিও তাকে বলা হয়। তিনি প্রথম সনেট রচয়িতা, তাকে প্রথম সনেট রচয়িতাও বলা হয় মুসলমানদের মধ্যে। এই জিনিসগুলো ইম্পর্টেন্ট প্রথমের দিক দিয়ে যদি আসি। 14 নম্বর প্রশ্নে বলা আছে কায়িকবাদের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? প্রথম কাব্যগ্রন্থ বলা আছে এটা হচ্ছে বিরহ বিলাপ। ইনি হচ্ছে একদম ছোট্ট বয়সে এটা রচনা করেছেন, 13 বছর বয়সে বলা হয় এটা রচনা করেছেন প্রথমে। কাজী নজরুলের প্রথম নিষিদ্ধকৃত গ্রন্থ কোনটি? কাজী নজরুল ইসলামের মোটামুটি 5টা গ্রন্থ নিষিদ্ধ হয়েছে, অনেক জায়গায় 6টাও বলা থাকে। 6টার চেয়ে 5টাই মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট একটা অ্যান্সার। তো তার মধ্যে বিষের বাসী হচ্ছে সর্বপ্রথম বিষের বাসীটাই নিষিদ্ধ হয়। অনেকে বলে থাকে অগ্নিবীণা কাব্যগ্রন্থ নিষিদ্ধ হয়ে যায়, অনেকের মতে এটা বলে থাকে, ওইটা দিয়ে আপনার হচ্ছে 6টা হয়। কেন অগ্নিবীণাটা তারা ইনক্লুড করছে? কারণ হচ্ছে রক্তাম্বর ধারিণী মা যখন নিষিদ্ধ হয়, এটা অগ্নিবীণারই অন্তর্গত একটা কবিতা, এই জন্য এটাকে অনেকে নিষিদ্ধ হিসেবে ধরে নেয়। ওকে, 16 নম্বর প্রশ্নে কাজী নজরুল ইসলাম রচিত ব্যথার দান কোন শ্রেণীর রচনা? গল্প গ্রন্থ বলেন, উপন্যাস বলেন, নাটক বা কাব্যগ্রন্থ। কাব্যগ্রন্থ অনেকগুলো আছে, এগুলো কম মনে রাখলেও চলবে, মোটা ইম্পর্টেন্ট গুলো পড়লেও হবে। কিন্তু নাটক, উপন্যাস এবং গল্প গ্রন্থ এগুলো খুব বেশি নাই, সুতরাং এগুলো সবগুলো ভালোভাবে মনে রাখতে হবে। গল্প গ্রন্থ আছে মেইনলি 3টা, ব্যথার দান, রিক্তের বেদন এবং শিউলিমালা। তো এটা খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে, এটা যেন ভুল না হয় কখনো। দেন কাজী নজরুল ইসলামের কান্ডারি হুঁশিয়ার কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? কান্ডারি হুঁশিয়ার হচ্ছে সর্বহারা গ্রন্থের অন্তর্গত, কাব্যগ্রন্থ ছিল সর্বহারা, তার অন্তর্গত, এটা খেয়াল রাখতে হবে। সর্বহারার মধ্যে আসলে মেইনলি 2টা কবিতা খুব ইম্পর্টেন্ট, যে সর্বহারা কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে। একটা হচ্ছে আমার কৈফিয়ত, দ্বিতীয় নম্বর হচ্ছে এই কান্ডারি হুঁশিয়ার। এই 2টাই খুব ভালোভাবে পড়তে হবে। আরও যে কয়েকটা অপশন দেওয়া আছে, ফণিমনসা, ফণিমনসার অন্তর্গত রয়েছে সব্যসাচী আর আশীর্বাদ, এই 2টা কবিতা রয়েছে। মোটামুটি এই 2টাই মোস্ট ইম্পর্টেন্ট। দেন বিষের বাসির কথা বলা আছে, বিষের বাসি তো আমরা ওখানে বললাম যে কাব্যগ্রন্থটা প্রথম নিষিদ্ধ হয়। দেন সিন্ধু হিন্দোলের কথা বলা আছে, এগুলো আসলে সবগুলো ইম্পর্টেন্ট। সিন্ধু হিন্দোল যেটা, এটা তার মোটামুটি প্রেম প্রধান একটা কাব্য। সিন্ধু হিন্দোলের মধ্যে যে 3টা কবিতা মোস্ট ইম্পর্টেন্ট, এটা খুব ভালোভাবে মনে রাখতে হবে, প্রায় প্রায় এটা আসতে পারে। সিন্ধু হিন্দোলের মধ্যে সিন্ধু কথাটা আছে, সুতরাং সিন্ধু একটা তার কবিতা, এটা মনে রাখতে হবে। আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা সিন্ধু হিন্দোলের, সেটা হচ্ছে দারিদ্র্য। দারিদ্র্যটা সিন্ধু হিন্দোলের অন্তর্গত, এটা খুব ইম্পর্টেন্ট। দেন অভিযান আছে, এটাও পড়তে পারেন। আচ্ছা, নিচের সরি 18 নম্বর প্রশ্নে আছে কোনটি নজরুল রচিত পত্রোপন্যাস? সেটা হচ্ছে বাঁধনহারা। তো উপন্যাস নজরুল মেইনলি কয়টা লিখেছেন? মাত্র উপন্যাস তার রয়েছে মোটামুটি হচ্ছে 3টার মতো উপন্যাস রয়েছে, তার মধ্যে এই বাঁধনহারা, কুহেলিকা, মৃত্যুক্ষুধা। বাঁধনহারা তিনি প্রথম লিখেছেন এবং এই প্রথম উপন্যাসটাই মেইনলি হচ্ছে পত্রোপন্যাস এটা। আর এটা হচ্ছে টোটাল 18টা পত্র রয়েছে টোটাল।
টোটাল 18টা পত্র রয়েছে। এই বাঁধানোর সম্পর্কে একটু পড়বেন বিস্তারিত, মোটামুটি রিটার্নের জন্য কাজে লাগবে। 18টা উপন্যাস, সরি 18টা পত্র এটাতে অন্তর্ভুক্ত করা হয়েছে, এই জন্য এটাকে পত্র-উপন্যাস বলা হচ্ছে। এবং এটাও মোটামুটি বাংলা, সরি, হ্যাঁ, বাংলা সাহিত্যের তো অবশ্যই নজরুলেরও প্রথম পত্র-উপন্যাস এটা। আর এটার অন্তর্ভুক্ত কিছু চরিত্র রয়েছে, যেমন নুরুল হুদা, তার রাবেয়া, এগুলো খুব ভালোভাবে পড়তে হবে, চরিত্রগুলো খুব ইম্পর্টেন্ট। দেন কুহেলিকা, মৃত্যু ক্ষুধা, এগুলো তার উপন্যাসের মধ্যেই পড়ে। কুহেলিকাটা কুহেলিকা হচ্ছে সশস্ত্র বিপ্লবের পরিপ্রেক্ষিতে এটা রচনা করেছিলেন। আর দেন হচ্ছে এই মৃত্যুক্ষুধা, মৃত্যুক্ষুধা মেইনলি কৃষ্ণনগরের চাঁদ সড়কের যে বস্তি এলাকা ছিল, সেই বস্তি এলাকার মানুষের জীবন চিত্র নিয়ে মেইনলি এই উপন্যাসে তুলে ধরা হয়েছে। ওকে, এই সবগুলো মোটামুটি পড়ার চেষ্টা করবেন, এগুলো মোটামুটি পরীক্ষাতে আসে এবং রিটার্ন পরীক্ষার জন্য তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলো আগে পরে পড়তেই হবে, আগে থেকেই পড়ে রাখলেন। আর ভিডিওটা কয়েকবার দেখলে এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। যত না আপনি পড়বেন তার চাইতে আপনি শুনলে এই জিনিসগুলো খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তারপরের প্রশ্ন হচ্ছে কাজী নজরুল ইসলাম বাংলা কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? এটা সিলি একটা প্রশ্ন ছিল, এটা অ্যান্সার সবাই জানেন মোটামুটি, এটা ব্যাখ্যা দেওয়ার কিছু নাই। ইংলিশ এবং বাংলা খুব সুন্দর করে পড়তে হবে। কাজী নজরুল ইসলাম বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর বলেন, এদের জন্ম এবং মৃত্যু সাল খুব ভালোভাবে পড়তে হবে সবসময়ের জন্য। দেন 20 নম্বর প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন, নিচের কোন দুটি চরিত্র রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরে বাইরে উপন্যাসের? রবীন্দ্রনাথ ঠাকুরের যতগুলো উপন্যাস রয়েছে তার মধ্যে মোটামুটি 4টা উপন্যাসের চরিত্র খুব বেশি গুরুত্বপূর্ণ। এই 4টা উপন্যাসের চরিত্র, প্রত্যেকটা চরিত্র খুব সুন্দর করে জানতে হবে আপনাদের। তার মধ্যে একটার কথা বলাই আছে এখানে, ঘরে বাইরের অপশন দেয়া আছে নিখিলেশ, বিমলা। নিখিলেশ বিমলার কথা এখানে দেয়াই আছে। দেন হচ্ছে প্রথম অপশনের কথা যেটা বলা আছে, প্রথম অপশনে বলা আছে হচ্ছে অমিত লাবণ্য। অমিত লাবণ্য নাম শুনলেই অনেকেই মুভিটাও দেখে থাকবেন। এই মুভিটা যদি দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন এটা কোন মুভির, সরি কোন উপন্যাসের। সেটা হচ্ছে শেষের কবিতা, তার যে উপন্যাস ছিল, এই শেষের কবিতা উপন্যাসের মধ্যে এই অমিত লাবণ্য আছে। তো এটা শেষের কবিতা মোটামুটি রোমান্টিক বা কাব্যধর্মী উপন্যাস বলা হয় শেষের কবিতাটাকে। তো এটা খুব ভালোভাবে মনে রাখতে হবে। তারপরে যেটা আছে, আমরা চোখের বালি উপন্যাসের কথা জানি, খুব গুরুত্বপূর্ণ একটা উপন্যাস এবং মুভিও আছে, এটাও দেখে নেবেন সবাই, তাহলে চরিত্রগুলো ভালোভাবে মনে থাকবে। এর মধ্যে চোখের বালির মধ্যে রয়েছে কে কে, বিহারী রয়েছে, বিনোদিনী রয়েছে, আশা, মহেন্দ্র, এগুলো খুব পড়তে হবে ভালো করে, চরিত্রগুলো খুব ইম্পর্টেন্ট। শেষের কবিতার মধ্যে আরো তো ছিল, অমিত লাবণ্য ছিল, যেমন কেতকী ছিল, শোভনলাল ছিল, এগুলো সবই পড়তে হবে। এখানে ভুলক্রমে অমিত লাবণ্য অপশনটা রিপিট হয়ে গেছে ক নম্বর এবং ঘ নম্বরে। তো এই পর্যন্তই, মোটামুটি এই 20টার মধ্যে 19টা প্রশ্ন রাইট ছিল, একটার অপশন শুধু ভুল ছিল, মানে রাইট অ্যান্সার ভুল ছিল, ওটা এক্সক্লুড করে দেওয়া হলো। তো এই পর্যন্তই ছিল হচ্ছে আজকের সমাধান। তো ব্যাখ্যাগুলো সহ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই। আর মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা যেটা, সেটা হচ্ছে গ্রুপে যারা যারা আছেন তারা কিন্তু খুব কম পরীক্ষা দিচ্ছেন, সুতরাং স্টুডেন্ট সংখ্যা যেন বাড়ে, পরীক্ষার্থীর সংখ্যা যেন বাড়ে, এই দায়িত্বটা কিন্তু আপনাদের। সুতরাং আপনারা গ্রুপ থেকে আপনাদের ফ্রেন্ডদের মধ্যে মোটামুটি সবাইকে ইনভাইট দিবেন, যাতে তারা এসে পরীক্ষাগুলোতে অ্যাটেন্ড করে, একটা কম্পিটিশনের ক্ষেত্রেও তৈরি হয়। আর ইউটিউব চ্যানেলও খুললাম জাস্ট ব্যাখ্যাগুলো ভালোভাবে দেওয়ার জন্য, যাতে এই ব্যাখ্যাগুলো কয়েকবার আপনারা শুনলে এই পড়াগুলো খুব সুন্দরভাবে মুখস্থ হয়ে যায়। আর প্রতিদিনের ব্যাখ্যা বলেন আর যেটাই বলেন না কেন, 20 মিনিটের মতো একটা আমাদের ভিডিও থাকবেই, আজকেও 20 মিনিটের মতো ভিডিওই থাকবে। তো এই 20 মিনিটের মধ্যে এই 20 মিনিটের ভিডিওগুলো মোটামুটি যদি 1 থেকে 2 বার বা 3 বার দেখেন, তাহলে এর মধ্যে যতগুলো ব্যাখ্যা রিলেটেড কথা বলবো, যত ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো, এই সবগুলোই কিন্তু আপনাদের মনে থাকবে। আর এই রিলেটেড কোনো প্রশ্ন যদি পরীক্ষাতে আসে আর মনে হয় না কোনোদিন ভুল হবে, তখন নিশ্চয়ই পরীক্ষার হলে এগুলো দেখলে তখন হচ্ছে এই ভিডিওর কথা মনে পড়বে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।